নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কালজয়ী উপন্যাস প্রথম আলো। উপন্যাসটি আমাদের বাঙালির এক গর্ব। এই উপন্যাসটি থেকে আমরা ত্রিপুরার রাজা বীরচন্দ্র মহাশয় সম্বন্ধে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং সেই সময়ের সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি। চলুন শুরু করা যাক আজকের উপন্যাস প্রথম আলো। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে প্রথম আলোর প্রথম পর্ব শুরু করব। প্রথম আলো এমনই একটি উপন্যাস যা প্রত্যেক বাঙালির পক্ষে একটি গর্ব। উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 21শে ভাদ্র 1341, ইংরেজিতে 7ই সেপ্টেম্বর 1934, ফরিদপুর, বাংলাদেশে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA করেন এবং টিউশনি দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তারপর নানা অভিজ্ঞতা থেকে তিনি প্রচুর বই লিখেছেন। তার প্রধান শখ ছিল ভ্রমণ। দেশে বিদেশে প্রচুর ভ্রমণ করেছেন। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি ছিলেন। তার প্রথম উপন্যাস ছিল আত্মপ্রকাশ। 1983 সালে তিনি বঙ্কিম পুরস্কার প্রাপ্ত হন, সাহিত্য একাডেমি পুরস্কার 1985-তে। তার লেখা প্রায় 200টি গ্রন্থ আমরা পেয়ে থাকি। চলুন শুরু করা যাক প্রথম আলোর প্রথম পর্ব। তীর সামনে ছুটে যাবার আগে কিছুটা পিছিয়ে যায়। বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে যে কোনো সমাজেরই মাঝে মাঝে ঐতিহ্য ও ইতিহাসের দিকে পিছু ফিরে দেখা দরকার। গত শতাব্দীর শেষ এবং এই শতকের সূচনাকালের সময়সীমায় রচিত এই উপন্যাস আমাদের দেশের সেই অনতি অতীতেরই পুনর্দর্শন এবং পুনর্বিচার। আজকের দিনটি বড় মনোরম। শুভ্র রৌদ্দুরে একটুও জ্বালা নেই, স্নিগ্ধ বাতাস বইছে মৃদুমন্দ, পটভূমিকার পাহাড় শ্রেণী স্পষ্ট দৃশ্যমান। গত কয়েকদিন ছিল একটানা বৃষ্টি। কাল সন্ধ্যায় যেন সমস্ত মেঘ নিঃশেষ হয়েছে। তাই আকাশ শ্বেতহীন নীলাভ, অরণ্যের প্রতিটি বৃক্ষ ও লতাপাতায় স্নানসিক্ত, ফুটে উঠেছে যার যার নিজস্ব বর্ণে। প্রকৃতির মধ্যে ধ্বনিত হচ্ছে আনন্দের কলম্বর। আজ এক সার্থক উৎসবের দিন। পাহাড় থেকে নেমে অরণ্য ভেদ করে দলে দলে মানুষ চলেছে রাজধানীর দিকে। যেন অনেক নদীর ধারা, কিন্তু একটির সঙ্গে আরেকটি মিশে যাচ্ছে না। কোনো দলেই শিশু কিংবা বৃদ্ধা প্রায় নেই। চলেছে সামর্থ্য শরীরের নারী ও পুরুষেরা। পায়ে হেঁটে যেতে হবে অনেক দূর। বিশেষ পোশাক পরে এসেছে সকলেই। এমনকি যারা অন্যদিন তেমন পোশাকের ধার ধারে না, তারাও কিছু না কিছু পরিধান করেছে। নারী ও পুরুষের আবরণের প্রভেদ বিশেষ নেই। কোটি বস্ত্রমাত্র সম্বল। নারীদের রয়েছে নানা রকমের আভরণ, কেশদাম কুসুম সজ্জিত, গলায় গুঞ্জা ফুলের মালা, নানা রকম হাড়ের টুকরো ও কুঁচ ফলের হার, বিশেষ বিশেষ পুরুষদের মাথায় পালকের মুকুট। যেন পাহাড় থেকে ঢল নেমেছে, অরণ্য থেকে বেরিয়ে এসেছে অরণ্যকরা। অমরপুর বিলোনিয়ার দিক থেকে আসছে রিয়াংদের দল। প্রায় 200 জনের এই দলটি বেশ সুশৃঙ্খল। প্রায় সকলেই চলেছে পায়ে হেঁটে। মাঝখানে রয়েছেন এক অশ্বারোহী, অনুচ্চ এক টাট্টু ঘোড়া। তাতে উপবিষ্ট পৌর মানুষটি ছোটোখাটো, বোঝা যায় ইনিই দলপতি, ইনি রিয়াংদের রাই। রাইকে বিশেষ সম্মান জানানোর জন্য একজন এর মাথায় ছাতা ধরে আছে। সামনে পেছনে চলেছে 2 জন বাদ্যকর, একজন বাজাচ্ছে ঢোল, অন্যজন বাঁশি। অন্যদের ঊর্ধ্বাঙ্গ নগ্ন হলেও রাইয়ের কাঁধে রয়েছে একটি চাদর। এর চক্ষু দুটি ঢুলুঢুলু। গত রাত্রিরে মাদকতা এখনও কাটেনি, তবু মাঝে মাঝে সচেতন হয়ে পেছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিচ্ছেন দলটিকে। শুধু তীক্ষ্ণতা নয়, রায়ের দৃষ্টিতে ফুটে ওঠে ক্রূরতা। কারুর সামান্য অবাধ্যতাও তিনি সহ্য করতে পারেন না। রায়ের পরেই পদমর্যাদায় যার স্থান, তার নাম রাইকাচক। বয়সে পৌরত্বের সীমানায় পৌঁছলেও তার বেশ বলিষ্ঠ শরীরের গড়ন, কালো পাথরের মতো বুক, হাতে একটি বর্শা। রাইকাচক পায়ে হেঁটে আসছেন, তবে কোথাও একটু থামলেই তার 2টি অনুচর সঙ্গে সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়ে তার 2 পায়ের
গুলফ মার্জনা করে দিচ্ছে। মিছিলের একেবারে শেষ দিকে অল্প বয়সীরা লাফিয়ে লাফিয়ে গাইছে একটা কৌতুকের গান। যুবতীরা গলা মেলাচ্ছে তাদের সঙ্গে। হঠাৎ হঠাৎ হাসিতে নুয়ে যাচ্ছে তাদের শরীর। ঘণ্টার পর ঘণ্টা পদযাত্রাতেও তাদের চোখে মুখে কোনো ক্লান্তির চিহ্ন নেই। কৈলাসহর, সাবরুম, উদয়পুরের দিক থেকে আসছে বিভিন্ন চকমাদের দল। এদের দলে কলকোলাহল কম। এরা নীরবে পথ চলা পছন্দ করে। তবে কোথাও ফুলের ঝাড় দেখলেই এদের মেয়েরা ছুটে যায়। আবার হাঁটতে হাঁটতে তারা ফুলের মালা গাঁথে। এরা বৌদ্ধ। ধর্মনগর, কমলপুরের দিক থেকে আসছে লুসাই আর কুকি সম্প্রদায়। লুসাই আর কুকিদের মধ্যে সম্প্রদায়গত তেমন তফাৎ নেই, কিন্তু আচার ব্যবহারেই লুসাইরা খানিকটা স্বতন্ত্র হয়ে গেছে। লুসাইদের মধ্যে কিছু লোক খ্রিস্টান রয়েছে, সম্প্রতি কেউ কেউ লেখাপড়াও শিখেছে। গোপন স্বভাব ও নির্মম লুসাইরা খ্রিস্টান ধর্মের প্রেমের বাণী বহন করে এখনও বৈপরীত্যের বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেনি। লুসাই অর্থাৎ লু চাই অর্থাৎ নির্মুণ্ড শিকারী। এই তো কিছুকাল আগেও মৃত দলপতির পরলৌকিক কাজের জন্যে তারা মহা উৎসবে বাঙালি ও মণিপুরীদের মুন্ডু কেটে আনত। এখন পাদ্রীরা তাদের দেখাচ্ছেন প্রতিবেশীদের ভালোবাসা। অন্য কুকিদের সঙ্গে এদের ব্যবধান বোঝা যায় পরিধেয় বস্ত্রে। কুকিরা ঊর্ধ্বাঙ্গ ঢাকার ধার ধারে না। লুসাই রমণীরা নিজের হাতে বোনা একখণ্ড বস্ত্র কাঁধে বেঁধে রেখেছে। সেই বস্ত্রখণ্ড বন মোরগের ঝুঁটির মতো তীব্র লাল। দু একটি ছোকরা আবার পাদ্রীদের দেওয়া পাতলুনও পড়েছে। আসছে জামাতিয়া, হালাম, নোয়াতিয়া, মগ, মুন্ডা, ভিলা, গোরো, খাসিয়া, ওরাং এবং আরও অনেক উপজাতির মানুষ। পাহাড় জঙ্গলের নিজস্ব ডেরা ছেড়ে বেরিয়ে এসে তারা সকলেই চলেছে একদিকে। এদের মধ্যে হালাম ও জামাতিয়াদের দলের নারীর সংখ্যা কম, পুরুষের সংখ্যাই সশস্ত্র। গান গাওয়ার বদলে এরা মাঝে মাঝে দেয় রণহুঙ্কার। তবে অন্য সম্প্রদায়ের পাশাপাশি চলে এসেও আজ কেউ বিবাদ করবে না। আজ উৎসবের দিন। এবং আসছে ত্রিপুরারিরা সব দিক থেকে। এদের সংখ্যাই বেশি। ত্রিপুরারিদের অনেকেরই ঘোড়া আছে, নারীদের শরীর আবৃত দুটুকরো কাপড়ে। এরাও গান ভালোবাসে। ত্রিপুরারিদের দলে রয়েছে কয়েকটা হাতি, মাউত ছাড়া সেই হাতিগুলোর পিঠে কেউ আরোহণ করেনি। এইসব হাতি রাজার জন্য উপহার। অন্য উপজাতিরাও কিছু কিছু উপহার নিয়ে চলেছে। কোনো দলে রয়েছে উৎকৃষ্ট তুলো ভর্তি পুঁটলি, ঝোড়া ভর্তি জম্পুই পাহাড়ের কমলা লেবু, গুচ্ছ গুচ্ছ আনারস, সদ্য আরোহিত জুম চাষের ফসল, একটি দুটি হরিণ শিশু। আজ বিজয়া দশমী, আজ রাজবাড়িতে মহাভোজ। বিভিন্ন এলাকা থেকে এইসব মানুষ চলেছে রাজধানীর দিকে। কোনো কোনো দল যাত্রা শুরু করেছে 2-3 দিন আগে। বিজয়া দশমীর সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে। ত্রিপুরা রাজপ্রাসাদের অলিন্দে পরিষদ পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন চন্দ্রবংশীয় মহারাজ বীরচন্দ্র মাণিক্য। ইংরেজ শাসিত ভারতের মধ্যেও তিনি এক স্বাধীন নরপতি। কিংবদন্তি অনুসারে তিনি মহাভারতের যযাতির বংশধর। ভোগ বাসনায় অতিপ্ত মহারাজ যযাতি তার পুত্রদের কাছ থেকে যৌবন ধার চেয়েছিলেন। যে কজন পুত্র তাদের পিতার এই উৎকট খেয়াল চরিতার্থ করতে অস্বীকার করে তাদের নির্বাসনে পাঠিয়েছিলেন ক্রুদ্ধ যযাতি। সেই নির্বাসিত পুত্রদের একজন ছিলেন দ্রুহ। তিনি আর্যাবত ত্যাগ করে বহুদূর চলে এসে উত্তর পূর্ব ভারতের সীমানায় কিরাত রাজ্যের স্থানীয় রাজাকে পরাজিত করে স্থাপন করেন নতুন রাজ্য ত্রিপুরা। সেই কাহিনী অনুসারে অবিচ্ছন্ন চন্দ্রবংশীয় শাসনের 175 উত্তরাধিকারী এই মহারাজ বীরচন্দ্র মাণিক্য। হয়তো এ সবই গল্পকথা। উত্তর ভারতীয় আর্যদের সঙ্গে বর্তমান কয়েক পুরুষদের রাজাদের আকৃতির মিল নেই, বরং স্থানীয় আদিবাসীদের সঙ্গে সদৃশ্য স্পষ্ট। ইদানিং এই বংশের রাজারা মণিপুর থেকে রূপসী রমণীদের রাজপরিবারের বধূ করে আনছেন। সেই সংমিশ্রণে পরবর্তী বংশধরদের অবয়বে মঙ্গোলীয় ছাপ পড়েছে। রাজা বীরচন্দ্র মাণিক্য মাঝারি উচ্চতার একজন বলিষ্ঠকায় পুরুষ। প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন। মুখমণ্ডলে প্রথমেই চোখে পড়ে নাকের নিচে অতি পুরুষ্ট গোঁফ। এই গোঁফের বৈশিষ্ট্য এই যে ওষ্ঠের দুদিকে দৃঢ়ভাবে ফুলে থাকলেও
নাকের ঠিক নিচের অংশটি মুণ্ডিত। মহারাজ বয়সের বিচারে পৌরত্বে পৌঁছালেও তার অঙ্গ সঞ্চালন যুবকোচিত। কিছুক্ষণ আগেই তিনি দীর্ঘপথ অশ্বচালনা করে রাজধানীতে ফিরেছেন। বংশের প্রথা অনুযায়ী তিনি নবমীর রাত্রিতে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মহাভোজের সময় উপস্থিত থাকতেই হবে বলে তিনি ব্যস্তসম্মত হয়ে ফিরেছেন। এখন অপরাহ্ন, কিন্তু সূর্যদেব পশ্চিম গগনে পুরোপুরি ঢলে যাননি। বিকালের পরিপূর্ণ আলোয় চতুর্দিক উজ্জ্বল। রাজপ্রাসাদের সামনে বিসর্জনের বাজনা শুরু হয়ে গেছে। দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অবশ্য মহারাজ স্বয়ং যাবেন না, মঙ্গলঘাট বহন করে নিয়ে যাবেন তার জ্যেষ্ঠ পুত্র ভবিষ্যৎ যুবরাজ রাধাকিশোর। এ রাজ্যের প্রজারা সবাই আদিবাসী, বহু উপজাতিতেও বিভক্ত। তাদের ভাষাও বিভিন্ন। দূরত্ব ও দুর্গমতার কারণে আর্য সভ্যতা এখানে তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম, সম্প্রতি খ্রিস্ট ধর্মের উপজাতিগুলির মধ্যেও প্রভাব ছড়িয়েছে বটে। অনেকে দীক্ষিত হয়েছে, তবু এরা এদের নিজস্ব ভাষা, আচার আচরণ পরিত্যাগ করেনি। রাজবংশ অবশ্য নিজেদের আর্য হিন্দুত্বের উত্তরাধিকারী প্রমাণ করার জন্য সদা ব্যস্ত। রাজা বীরচন্দ্র মাণিক্যের প্রিয় ভাষা বাংলা। অনেকদিন ধরেই এ রাজ্যের সরকারি ভাষাও বাংলা। হালে কিছু কিছু কর্মচারীও দুপাতা ইংরেজি শিখে দরবারের কাজে ইংরেজি প্রচলনের চেষ্টা করেছিল। মহারাজ ধমক দিয়ে তাদের নিবৃত্ত করেছেন। সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডে মহারানীর শাসন প্রবর্তিত হয়েছে প্রায় সম্পূর্ণ ভারতে, কিন্তু ত্রিপুরা রাজ্য যেমন কখনো মোগল শাসনাধীনে যায়নি, তেমনি পুরোপুরি ব্রিটিশ রাজত্বের অঙ্গীভূত হয়নি। মহারাজ ইংরেজের সংস্পর্শ থেকে যত দূর সম্ভব মুক্ত থাকতে চান। অবশ্য একটি বিলেতি দ্রব্যের প্রতি মহারাজের খুব আসক্তি, ক্যামেরা। 30-40 বছর আগে কেউ এই বস্তুটির নামও শোনেনি। ছবি তোলার ব্যাপারটা এখনও অবিশ্বাস্য মনে হয়। শৌখিন মহারাজ ইংল্যান্ড ও ফরাসি দেশ থেকে বহু মূল্যে ক্যামেরা আনিয়েছেন। অন্ধকার কক্ষে ছবি পরিস্ফুটনের কাজ নিজের হাতে করতেও শিখেছেন। রাজপুত্র ও মহারানীদের ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কিন্তু প্রজাদের ছবি তোলার অনেক ঝঞ্ঝাট আছে। কয়েক বছর আগে শিকার করতে গিয়েছিলেন সোনামুড়ায়। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ক্যামেরার লটবহর। সেখানে একটি কুকি যুবককে দেখে তার মনে হয়েছিল মনুষ্য জাতির মধ্যেই এমন শরীরের গড়ন বিরল, যেন এক ভ্রমর কৃষ্ণবর্ণ দেবতা। তার আকৃতি শুধু নিখুঁত নয়, বিস্ময়কর তার মুখের সারল্য। মহারাজের সামনেও তার দৃষ্টিতে কোনো শঙ্কা, কুণ্ঠা বা দীনতা নেই, যেন এই পৃথিবীটাকেই সে সদ্য দেখছে। মহারাজের ইচ্ছা হয়েছিল এই ছেলেটির ছবি তুলে বিশিষ্ট ব্যক্তিদের দেখাবেন। ছবি তুলতে সময় লাগে। 3 পায়া স্ট্যান্ডের উপর বসাতে হয় মস্ত বড় প্লেট ক্যামেরা। ভিউ ফাইন্ডারে যাতে আলো না পড়ে সেই জন্যে একটি বড় কালো রঙের সিল্কের চাদরের তলায় ক্যামেরা ও ক্যামেরাম্যান ঢাকা পড়ে যায়। তারপর লেন্সের ফোকাস করতে হয় ঠিক মতো। কুকি যুবকটিকে দাঁড় করানো হলো একটি বিশাল কাঁঠাল গাছের তলায়। পেছন দিকে লালসাই পাহাড়। মহারাজ কালো চাদরের তলায় অদৃশ্য হয়ে গেলেন। তার সঙ্গী মহিম ঠাকুর, হায়দার খাঁ, নিসার হোসেন ও আরও কয়েকজন যুবকটিকে বলতে লাগলেন, একটুও নড়বি না, নিঃশ্বাস বন্ধ করে থাক, চোখের পলক ফেলবি না, তোর ছবি সাহেবরা দেখবে। মহারাজ ফোকাস ঠিক করতে পারছেন না। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে। পরিষদরা অনবরত সাবধানবাণী উচ্চারণ করে যাচ্ছেন ছেলেটিকে। সে কি বুঝলো জানে? হঠাৎ চোখ উল্টে ঝুপ করে মাটিতে পড়ে গেল। অমন একটা জোয়ান ছেলে সদ্য বলি দেওয়া ছাগলের মতো দাবাতে লাগলো হাত পা ছড়িয়ে। গ্যাজলা বেরোতে থাকলো তার মুখ থেকে। একটু দূরে ভিড় করে দাঁড়িয়েছিল অনেকে। তারা এবার আতঙ্কে চিৎকার করে উঠল। তখনই রটে গেল যে মহারাজ একটা অদ্ভুত কালো বাক্সে ওই কুকি যুবকের আত্মা বন্দি করে ফেলেছেন। এই রটনা অনেকটা বিশ্বাসযোগ্যতাও পেয়ে গেল একটা বিশেষ কারণে। অন্যান্য উপজাতিদের তুলনায় কুকিদের তেজ বেশি। তারা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছে কয়েকবার। ওই যুবকটি আবার লাল চোকলার কনিষ্ঠ পুত্র। সেই লাল চোকলা কুলিদের দুর্ধর্ষ দলপতি। অনেক বছর আগে তিনি মণিপুরীদের গ্রাম কোচাবাড়ি আক্রমণ করেছিলেন। তার পিতা লাড়ুর সমাধিতে কয়েকটি টাটকা নরমুণ্ড নিবেদন করার জন্যই ছিল লাল চোকলার এই অভিযান। গভীর অরণ্যে এরকম কোনো ঘটনা ঘটলে
তার তরঙ্গ রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছায় না। কিন্তু মণিপুরীদের ওপর এই আক্রমণে রাজপরিবারেও দারুণ বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। মণিপুরীদের ক্যানারা এই বংশের রানী হয়ে আসে। শ্বশুরবাড়ির লোকজনদের প্রতি সকলেরই পক্ষপাতিত্ব থাকে। তাই বেশ কিছু মণিপুরী ত্রিপুরায় এসে বসতি স্থাপন করেছেন এবং রাজদরবারের উচ্চপদ পেয়েছে। কুকি দলপতি লাল চোখলাকে শায়েস্তা করার জন্য মণিপুরীরা ক্ষেপে উঠল। শেষ পর্যন্ত ইংরেজ সৈন্যদের সাহায্য নিয়ে বন্দী করা হলো লাল চোখলাকে। তার দণ্ড হলো যাবজ্জীবন নির্বাসন। মহারাজ বীরচন্দ্র মাণিক্য ওই কুকি যুবকটির পরিচয় জানতেন না। লাল চোখরা রাজপরিবারের শত্রু ও কনিষ্ঠ পুত্র বীরুর আত্মা মহারাজের একটা কালো বাক্সের মধ্যে টেনে নিয়েছেন, এই প্রচার ছড়িয়ে গেল আগুনের মতো। আর একটা কুকি বিদ্রোহের উপক্রম। মহারাজ হতভম্ব হয়ে গেলেন। অনেক চেষ্টা করেও তার আসল উদ্দেশ্য বোঝাতে পারলেন না। সোনামুড়ায় চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই। রোগ ব্যাধি হলে এখানকার মানুষ দুধ পুষ্করণীর জল খায়। খুব কাছেই মাত্র 5-6 মাইল দূরে কুমিল্লা শহর। মহারাজ জানতেন যে সেখানে একজন ধন্বন্তরী মতন কবিরাজ আছেন। নিজের হাতির হাওদায় বীরু চোখলাকে তুলে নিয়ে তিনি অত্যন্ত দ্রুত চলে গেলেন কুমিল্লা। সৌভাগ্যের বিষয় একদিনের মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে উঠল। এরপর থেকে মহারাজ তার প্রজাদের ছবি তোলার আর কোনো চেষ্টাই করেননি। ছবি কাকে বলে তা এখানকার মানুষ জানবে কি করে? অনেকে যে নিজের মুখখানাই স্পষ্ট করে কখনো দেখেনি। এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মালো, একটা গোটা জীবন কাটিয়ে আবার মাটিতে মিশে গেল, নিজের মুখখানা ঠিকমতো চিনলই না। প্রতিদিনের আহার্য যেখানে অনিশ্চিত, শরীর ঢাকার জন্য এক টুকরো বস্ত্র মাত্র সম্বল, সেই সব অরণ্য কুটিরে দর্পণের বিলাসিতার প্রশ্নই নেই। মেয়েরা মুখ দেখে স্থির জলে। জলাশয়ের জল তেমন পরিচ্ছন্ন হয় না, নদীর জল চঞ্চল। তাই মাটির পাত্রে জল ধরে রাখা হয় 2-3 দিন। থিতিয়ে ওপরের জল পরিষ্কার হলে দুপুরের রোদে মেয়েরা সেই জলের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে। নারী জাতি রূপ সচেতন। পুরুষদের মধ্যে এরকম রীতি নেই। কিছু কিছু ব্যবহার মেয়েদের মানায়, পুরুষদের পক্ষে তা অনুকরণ করতে যাওয়া মানহানিকর। কোনো কৌতূহলী কিশোর কখনো বাড়িতে এরকম মাটির পাত্রে ধরা জলের সামনে মুখ নিয়ে এলে তার পিতা তাকে প্রচণ্ড শাসন করেন, মাটিতে তার মুখ ঘষে দেন। সেই সব কিশোর যুবকরা কখনো কোনো ঝর্ণার কিংবা দিঘিতে উবু হয়ে চুমুক দিয়ে জল খেতে গিয়ে দেখতে পায় একটি মুখের ছায়া। সবিস্ময়ে ভাবে, এই কি আমি? প্রজারা জানতে পারবে না মহারাজ বীরচন্দ্র মাণিক্য প্রাসাদের অলিন্দ থেকে আজ ছবি তুলবেন। আজ তার রাজ্যের সমস্ত অঞ্চল থেকে সমস্ত উপজাতিদের প্রজারা আসবে। আজই সুবর্ণ সুযোগ। ব্যাভেরিয়া থেকে সদ্য নতুন একটি ক্যামেরা আনিয়েছেন, তাতে নাকি দূর থেকে স্পষ্ট ছবি তোলা যায়। আজ সেই ক্যামেরারও পরীক্ষা হবে। কয়েকটি দল এসে গেছে এরই মধ্যে। সামনের বিশাল চত্বরের প্রত্যেকটি উপজাতির জন্য নির্দিষ্ট করা আছে স্থান। এক একটি মিছিল এসে অলিন্দের নিচে দাঁড়িয়ে মহারাজের নামে জয়ধ্বনি দিয়ে চলে যাচ্ছে নিজেদের জায়গায়। এ সময় স্বয়ং মহারাজের দর্শন দেবার প্রথা নেই। প্রজারা অনুগত্যা জানাচ্ছেন রাজপ্রাসাদকে। সূর্যাস্তের পর যখন দশমীর চাঁদ উঠবে তখন চন্দ্রবংশীয় এই রাজা গিয়ে দাঁড়াবেন সব প্রজাদের মাঝখানে একটি অনুচ্চ বেদিতে। বিভিন্ন দলপতি এসে উপহার দ্রব্য এনে রাখবে তার সামনে। আজকের দিনে নাজরানা দেওয়া বাধ্যতামূলক নয়। রাজকোষ থেকেই এত বিশাল ভোজের ব্যবস্থা। কিন্তু এই সরল আদিবাসীদের যতই দারিদ্র হোক, রাজদর্শনে আসার সময় কিছু না কিছু ভেট আনবেই। এই পর্ব শেষ হওয়ার পর মহারাজ প্রজাদের সঙ্গে অন্ন গ্রহণ করবেন মাটিতে এক পংক্তিতে বসে। এই প্রথা চলে আসছে অনেক দিন ধরে। বিজয়া দশমীর দিনে হাসাম ভোজন, কেউ কেউ একটু শুদ্ধ করে বলে অসম ভোজন। এতগুলি উপজাতির মধ্যে রয়েছে অনেক রকম ভেদাভেদ। প্রায় সকলেই অতি দরিদ্র, অর্ধনগ্ন। তবু এর মধ্যে কেউ কেউ অন্যদের তুলনায় নিজেদের মনে করে উঁচু জাত। এক উপজাতির সঙ্গে অন্য উপজাতির বিবাহ সম্পর্ক হয় না। মাত্র কিছুদিন আগেই চকমাদের এক তরুণী একটি হালাম তরুণকে পছন্দ করে তার গলায় মালা দিয়েছিল বলে চকমারা ক্ষুব্ধ হয়ে দল বেঁধে তাড়া করে দুজনকেই ধরে ফেলে এবং হত্যা করে তদণ্ডেই। হালাম সম্প্রদায় অনেকেরই চোখে ঘৃণ্য, কারণ তারা দাস শ্রেণী, তাদের স্বাধীন জীবিকা নেই। আবার হালামরা গর্ব করে বলে বিজয় দশমীর এই হাসাম ভোজ আসলে হালাম ভোজ। এক সময় ত্রিপুরা রাজ্যের সৈন্যবাহিনীতে হালামরাই ছিল প্রধান। তারা দাস নয়, তারা যোদ্ধা হিসেবে মহারাজের সেবা করত। সেই জন্যই আগেরকালের মহারাজরা বছরে একদিন সৈন্যবাহিনীর জন্যে একাশনে ভোজন করতেন।
সে যাই হোক, আগেকার দিনে যে নিয়মই থাকুক, মহারাজ বীরচন্দ্র মাণিক্য এই একটি দিন সকল উপজাতিদের এক জায়গায় মেলাতে চান এবং সকলের মাঝখানে আহার করতে বসে বুঝিয়ে দিতে চান যে তার চোখে প্রজাদের কোনো জাতি বৈষম্য নেই। সামনের চত্বরের এক পাশে হোগলার ছাউনি দিয়ে বাঁধা হয়েছে আটচালা। সেখানে 10টি উনুন, প্রকাণ্ড প্রকাণ্ড হাঁড়িতে রান্না চড়েছে খিচুড়ি আর পায়েসান্ন, এই দুটি মাত্র পদ। সবাই পেট চুক্তি খাবে। সকলের খাওয়া শেষ হতে হতে রাত ভোর হয়ে যাবে। এক একজন সন্ধেবেলা খেতে বসে, ভোর হওয়ার আগে ওঠেই না। রাজার আদেশ আছে, যে যতবার যতখানি চাইবে তাকে তত দিতেই হবে। কেউ কেউ যেন সারা বছরের ক্ষুধা এই একদিনে মিটিয়ে নিতে চান। সকালবেলা দেখা যায় উচ্ছিষ্ট পাতের সামনেই অনেকে ঘুমে ঢলে পড়ে আছে। কালো চাদরে শরীর ঢেকে ছবি তুলছেন মহারাজ। কাছাকাছি যে কয়েকজন দাঁড়িয়ে আছেন তাদের একজনের নাম শশীভূষণ সিংহ। ত্রিপুরার রাজকার্যে এবং শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা প্রবর্তনের জন্য মহারাজ কলকাতা থেকে কয়েকজন বিশিষ্ট শিক্ষিত ব্যক্তিদের আনিয়েছেন। তাদের মধ্যে শশীভূষণ সবচেয়ে উচ্চশিক্ষিত। ইনি বিএ পাস ও ব্রাহ্ম। কিছুদিন দেবেন ঠাকুরের তত্ত্ববোধনী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ইনি রাজকুমারদের গৃহশিক্ষক। শশীভূষণ মাঝে মাঝে মহারাজের সামনেও এমন কথা উচ্চারণ করেন যা শুনে অন্যদের পিল্লা পর্যন্ত চমকিত হয়। কিন্তু এর সম্পর্কে মহারাজের একটা প্রশ্রয়ের ভাব আছে। শশীভূষণ গৌরবর্ণ, সুপুরুষ, তীক্ষ্ণ নাসা, পোশাকের ব্যাপারে অত্যন্ত শৌখিন। চুনুট করা ধুতি ও বেনিয়ার সবসময় শুভ্রবর্ণ, মাথায় বাবরি চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা। হাতে একটা দূরবীন নিয়ে শশীভূষণ চত্বরের জনগণ সমাগম দেখতে দেখতে পাশের এক ব্যক্তির কাঁধে হাত রাখলেন। এর নাম যদুনাথ ভট্টাচার্য, বিষ্ণুপুর ঘরানার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, মহারাজের দরবারের নবরত্ন সভার অন্যতম। শশীভূষণ একে বললেন, ভট্টমশাই, অনেক দিন তো এ দেশে রইলেন, ট্রাইবগুলিকে পৃথক পৃথকভাবে চিনতে পারেন? বলুন দেখি, নোয়াতিরা আর ওরাংদের মধ্যে পার্থক্য কী? যদুনাথ নিরীহ ধরনের মানুষ, গান বাজনা ছাড়া অন্য কিছু বিশেষ বোঝে না। তিনি বললেন, আমার চোখে তো সকলেই একই রকম লাগে। শশীভূষণ বললেন, ভালো করে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। যদুনাথ বললেন, শুধু যে দেখি পিলপিল করে মানুষের মাথা, বেটা ছেলে মেয়ে ছেলেরও তফাৎ করা যায় না। শশীভূষণ নিজের দূরবীনটি যদুনাথের চোখের সামনে ধরে বললেন, এইবার ভালো করে দেখুন। কিন্তু দূরবীন ব্যবহার করা যাদের অভ্যেস নেই তাদের পক্ষে দৃষ্টি সংযোগ সহজ নয়। যদুনাথ বিব্রতভাবে বললেন, এ যে দেখি আকাশ, এবার এখনও আকাশ, না না দেখতে পাচ্ছি অনেকগুলি গাছ, বাহ, গাছগুলি কত নিকটে এসে গেছে। যদুনাথের কাছ থেকে দূরবীন সরিয়ে শশীভূষণ আবার নিজে দেখতে দেখতে বললেন, কেউ তেল চকচকে কালো, কেউ খসখসে কালো, কারোর গায়ের রং মাটির মতন। ওরাং রমণীদের রিয়া বক্ষবন্ধনী আর লুসাইদের রিয়া এক নয়। কুকিদের চলার মধ্যে একটা তেজের ভাব, প্রত্যেকের হাতে অস্ত্র। বলতে বলতে অকস্মাৎ থেমে গেলেন শশীভূষণ। কিছুটা ঝুঁকে একদিকে ভালো করে নিরীক্ষণ করে অস্ফুট স্বরে বললেন, আশ্চর্য আশ্চর্য, বিকেলের আলো মরে আসছে, এরপর আর ছবি ভালো আসবে না। মহারাজ মাথার উপর থেকে কালো কাপড় সরিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। গোঁফে বাঁ হাতের তর্জনী বুলিয়ে জিজ্ঞেস করলেন, সিংহমশাই, আশ্চর্যের কি দেখলেন? শশীভূষণ বললেন, মহারাজ, এক পাল মেষের মধ্যে একটি ব্যাঘ্র শাবক দেখলে আপনি অবাক হবেন না। আমি যে তাই দেখছি। মহারাজ ভুরু তুলে বললেন, সত্যি নাকি, ব্যাঘ্র শাবক? শশীভূষণ বললেন, আপনি নিজেই দেখুন, ওই যে লুসাইরা সমবেত হচ্ছে তাদের পশ্চাৎ দিকে। শশীভূষণ নিজের দূরবীনটি মহারাজের দিকে এগিয়ে দিতেই পাশ থেকে 2-3 জন শশব্যস্ত হয়ে উঠে বললেন, করেন কি করেন কি? মহারাজ স্মিতহাস্যে একটু হাত তুললেন। অপরের ব্যবহৃত কোনো জিনিস যে মহারাজের স্পর্শ করেন না তা এই বাঙালি বাবুটি জানেন না। একজন ভৃত্য দৌড়ে গিয়ে মহারাজের নিজস্ব দূরবীন নিয়ে এলো। মহারাজ সেটি চক্ষে সংস্থাপন করে লুসাইদের দলটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, একটি গৌরবর্ণ ছোকরাকে দেখা যাচ্ছে বটে, ওকে আপনার ব্যাঘ্র শাবক মনে হলো কেন? শশীভূষণ বললেন, শুধু গাত্রবর্ণ গৌর নয়, চুলের রং দেখুন, খাঁটি ইংরেজের সন্তান মনে হয়। ও কেন এসেছে? মহারাজ দূরবীন থেকে চোখ না সরিয়েই বললেন, কোনো পাদ্রীর বাচ্চা হতে পারে সিংহমশাই, আমি আমার প্রজাদের মেষের পাল মনে করি না। একটা ফ্যাকাশে রঙের ছোড়াকে দেখে তুমি এত বিচলিত হচ্ছ কেন? শশীভূষণ বললেন, ওটা একটা উপমা মাত্র। অন্যভাবে বলা যেতে পারে, ফুলের বাগানে একটি বিষাক্ত সাপ। মহারাজ, আপনার রাজ্যে পাদ্রীরা ধর্মপ্রচার শুরু করেছে জানি, কিন্তু আপনি কি তাদের ভোজে নিমন্ত্রণ জানিয়েছেন? মহারাজ, আমি পাদ্রীদের ভালো করে চিনি।
আমার বাড়ি কৃষ্ণনগর, সেখানে দেখেছি, কলকাতাতেও দেখেছি, তারা গির্জার এলাকায় নিরীহ মানুষদের ডেকে নিয়ে যায়। এমনভাবে রাজার আলোয় দূত পাঠায় না। মহারাজ সেই গৌরাঙ্গ ছেলেটিকে আবার ভালো করে দেখলেন। তার ভুরু কুঁচকে গেল। শশীভূষণের কথায় তিনি গুরুত্ব দিয়ে থাকেন, তাই হরিহর নামে এক পার্শ্বচরকে বললেন, খবর নাও। মহারাজ সেখানে আর বেশিক্ষণ রইলেন না। এক ভৃত্য এসে জানালো যে মহারানী তার জন্য অপেক্ষা করছেন। আজকের দিনে মহারাজাকে অঙ্গবস্ত্র পরিয়ে দেবার ভার নেন স্বয়ং মহাদেবী ভানুমতী। সারাদিন ধরে তিনি নিজের হাতের ফুলের মালা গেঁথেছেন, শ্বেত ও রক্তচন্দন প্রস্তুত করেছেন। মহারাজ বীরচন্দ্র মাণিক্য মনে প্রাণে বৈষ্ণব প্রজাদের সঙ্গে এই পঙ্ক্তি ভোজনের দিনে তিনি রাজবেশ ধারণ করেন না, মাথায় মুকুট পরেন না। মহাদেবী ভানুমতী মহারাজকে পট্টবস্ত্রে সাজাতে লাগলেন, আর মহারাজ গুনগুন গান ধরলেন, যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো। মহারাজ সঙ্গীত প্রিয়, তার গলাটিও সাধা। মহারাজের পত্নী ও উপপত্নীর সংখ্যা মোট কতজন তা তিনি নিজেও সঠিক জানেন না। রাজনৈতিক কারণে বিভিন্ন প্রতিবেশী রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হয়। আসাম ও মণিপুরের অনেকগুলি অঙ্গরাজ্যের কন্যারাই তার মহিষী। এছাড়াও বিভিন্ন উপজাতির দলপতিরা মাঝে মাঝে এক একটি কন্যারত্ন উপঢৌকন দেয়। তারা রাজবাড়িতে স্থান পায়। তাদের বলা হয় কাছুয়া। তাদের কেউ কেউ কচ্ছিৎ মহারাজের নেক নজরে পড়ে। রীতিমতন বিবাহ অনুষ্ঠান না হলে এইসব কাছুয়া পত্নীরা ঈশ্বরী বা মহাদেবী হতে পারে না। মহাদেবী ভানুমতী এ রাজ্যের পাটরানী। ভানুমতীর মহারাজের প্রায় সমবয়সী। তাদের বিবাহের সময় দুজনেই ছিলেন বালক বালিকা। অর্ধাঙ্গিনী হবার আগে ভানুমতী ছিলেন বীরচন্দ্রের খেলার সঙ্গিনী। সেই সম্পর্কটা এখনও রয়ে গেছে। ভানুমতীর তুলনায় অন্য কয়েকটি তরুণী ও রূপসী রানী রয়েছে। মহারাজ প্রায়ই তাদের কোনো একজনের মহলে রাত্রিবাস কাটাতে যান বটে, কিন্তু ভানুমতীর কাছে এমনকি দিনের বেলাতেও যখন তখন আসেন রঙ্গকৌতুক করার জন্যে। নিরালাপ প্রকোষ্ঠে ভানুমতী বীরচন্দ্রকে সবসময় মহারাজ হিসাবে শ্রদ্ধা প্রদর্শন করেন না, বরং কখনো কখনো শাণিত বিদ্রূপে ঝলসে ওঠে তার কণ্ঠ। একদিন ভানুমতী অভিমানের অশ্রুবর্ষণ করতে করতে পালঙ্কের চারপাশে ছুটেছিলেন, আর মহারাজ বীরচন্দ্র হাত জোর করে গান গাইতে গাইতে তার মান ভাঙাতে চেষ্টা করেছিলেন। আড়াল থেকে কয়েকজন দাসী এই দৃশ্য দেখে ফেলে বিস্ময়ে অজ্ঞান হয়ে যাবার উপক্রম। মহাপ্রতাপশালী এবং প্রয়োজনে অতি নির্মম এই রাজা বীরচন্দ্র এক এক সময় এমন ছেলেমানুষও হয়ে যেতে পারেন। মহারানী ভানুমতী সুস্বাস্থ্যবতী, বয়সের বলিরেখা পড়েনি শরীরে, মুখে রয়েছে তেজের আভা। মণিপুরীদের তুলনায় চোখ দুটি টানা টানা। পৌরত্বে পৌঁছে গেলেও তার কণ্ঠস্বরে বালিকার চাপল্য। বীরচন্দ্রের কপালে চন্দনের ফোঁটা দিতে দিতে ভানুমতী মৃদু স্বরে বললেন, আজ আমিও আপনার সঙ্গে যাব। গান না থামিয়ে বীরচন্দ্র চোখের ইঙ্গিতে জিজ্ঞেস করলেন, কোথায়? ভানুমতী বললেন, হাসাম ভোজে, আমি আপনার পাশে গিয়ে বসব। বীরচন্দ্র চমকিত হয়ে মুখটা একটু সরিয়ে নিলেন। ভানুমতীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, আজ আবার পাগলামি চেপেছে? ভানুমতী বললেন, এতে পাগলামির কি আছে? মহারাজের পাশে মহারানী থাকতে পারে না? ভানুমতীর থুতনি ধরে আদর করে বীরচন্দ্র বললেন, তোর আর বয়স বাড়ল না ভানু। এ বংশের কোনো মহারানী কি কখনো লোক সমক্ষে যায়? তোর সাজানো শেষ হলো, আর দেরি করা যাবে না, বেলা পড়ে এসেছে। ভানুমতী ধারালোভাবে হেসে বললেন, হ্যাঁ, একদিন অন্তত রাজার পাশে পাশে মহারানী সবার চোখের সামনে দিয়ে যায় না? রাজা অবশ্য দেখতে পান না, কিন্তু হাজার হাজার প্রজা দেখে। সেই একটা দিন ছাড়া। কেন কেন আজকের আনন্দের দিনে আমি তোমার সঙ্গে বেরোতে পারবো না? কথা ঘোরাবার জন্য বীরচন্দ্র বললেন, কই রে, নিমচাটা দে রে পাগলি, এবার যাই। ভানুমতী বললেন, এখনও সাজানো শেষ হয়নি, চুপটি করে বসুন। বীরচন্দ্রের মুখমণ্ডলে আবার চন্দন চর্চিত করতে করতে ভানুমতী ফিসফিস করে বললেন, আজ যদি আমায় নিয়ে না যাও, আমি সেদিনও তোমার পাশে পাশে গিয়ে চিতায় চড়ব না। বীরচন্দ্র একটু অন্যমনস্ক হয়ে গেলেন, যেন তিনি তাকালেন নিজের শরীরের অভ্যন্তর, অনুভব করলেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভানু, তুই আজকের দিনে আমার মৃত্যুর কথা বললি? ভানুমতীর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না, মোটেই তা বলিনি। তোমার সঙ্গে আমি চিতায় চড়ব না, তার আগে আমি মরবই। মহারাজ মৃদু হেসে ভ্রুভঙ্গ করে বললেন, সে কি? সতী হলে কত পুণ্য অর্জন করবি তা জানিস না? ধনমাণিক্যের পটরানী কমলার নামে ঘরে ঘরে পুজো হয়। তুই আমার পাটরানী,
আমার সঙ্গে সহমরণে যাওয়ার সৌভাগ্য একমাত্র তোরই আছে, আর কোনো রানী পাবে না। ভানুমতি বললেন, চাই না আমার ওই সৌভাগ্য। আমি আগে মরবই। ওই হারামজাদি প্যাঁচামুখী খেদি ছোট জাতের মেয়ে রাজেশ্বরীটা, ওই শাকচুন্নি, ওই বেজন্মা ভাতার খাকি, ওই রাজেশ্বরী তোমার চিতায় জ্বলে পুড়ে মরুক। মরুক, আমি স্বর্গ থেকে দেখব। বীরচন্দ্র এবার হা হা শব্দে ঘর ফাটিয়ে হাসলেন। শপথনীদের মধ্যে রেষারেষি, ঈর্ষা, ক্রোধের সম্পর্ক থাকা স্বাভাবিক, বীরচন্দ্র তা জানেন। এক রানী অন্য এক রানীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, এমন ঘটনাও প্রাসাদে ঘটেছে। কিন্তু কোনো রানীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথা মহারাজের সামনে উচ্চারণ করার সাহস পায় না। বীরচন্দ্রের পিতা কৃষ্ণকিশোর মাণিক্য একবার এক কটুভাষী রানীকে নির্বাসন দণ্ডও দিয়েছিলেন। মহারাজ বীরচন্দ্র রানীদের বিবাদের মধ্যে একেবারেই মাথা গলান না। তার সামনে এই প্রসঙ্গ উত্থাপন করাও নিষিদ্ধ। কিন্তু ভানুমতির কথা স্বতন্ত্র। ভানুমতি যে তার বাল্যসখী, তাকে শাসন করা যায় না। বীরচন্দ্র হাসতে হাসতে বললেন, ভাতার খাকি হারামজাদি, কী সব ভাষা! লোকে কি ভাবে জানিস? রাজবাড়ির মধ্যে সবাই খুব শুদ্ধ ভাষায় কথা বলে, খারাপ কথা মুখেই আনে না। তোকে নিয়ে আর পারি না ভানু। তুই জানিস, আর কোনো রানী যদি আমার সামনে এই রকম কথা বলতো, তাহলে আমি এক মুহূর্তে কচাত করে তার মুন্ডুটা কেটে ফেলতাম। ভানুমতি ঘরের কোণ থেকে দ্রুত একটা তলোয়ার নিয়ে এলেন। মণিমাণিক্য খচিত খাপ। এই তলোয়ারটির নাম নিমচা। বীরচন্দ্রের পূর্বপুরুষ মহারাজ গোবিন্দমাণিক্যকে দিল্লীশ্বর শাহজাহানের পুত্র সুলতান সুজা এটা উপহার দিয়েছিলেন বলে কথিত। উৎসবের দিনে শুধু পট্টবস্ত্র উত্তরীয় ধারণ করলেও মহারাজের এই তরবারিটি সঙ্গে নিতে হয়। ভানুমতি তলোয়ার কোষমুক্ত করে বললেন, মারুন, আমাকে এখনই বধ করুন, তাহলে সকল জ্বালায় জুড়োয়। আজই আপনি রাধুকে যুবরাজ বলে ঘোষণা করবেন, তাই না? বীরচন্দ্রের মুখমণ্ডল থেকে কৌতুক মুছে গিয়ে বিরক্তির ছায়া পড়ল। কোনো কিছুই কি গোপন রাখার উপায় নেই? তার দ্বিতীয় পত্নী রাজেশ্বরীর জ্যেষ্ঠ পুত্র রাধাকিশোরকে যে যৌবরাজ্য পদে বসবার ঘোষণা হবে আজ, তা মাত্র দুজন জানে। রাজেশ্বরীও এখনো জানে না। ভানুমতির কানে এলো কি করে? বীরচন্দ্র গম্ভীরভাবে বললেন, তোমার ছেলেটিও বড় ঠাকুর হবে। তোমাকে খুশি করার জন্যে আমি যে নিয়ম ভেঙেছি। ভানুমতি বললেন, চাই না, চাই না। সমরকে আমি কলকাতায় পাঠিয়ে দেব। খুট করে একটা শব্দ হতেই দুজনে দরজার দিকে তাকালেন। কক্ষের মধ্যে ঢুকে এসেছে একটি কিশোরী। তার সারা শরীরে ঝনঝন করে ঘণ্টা বাজিয়ে যৌবন তার আগমন বার্তা বাজাচ্ছে। তার দৃষ্টিতে এখনও বালিকাসুলভ সরল লাবণ্য। নিম্নাঙ্গে একটা হলুদ রঙের পাছাড়া, কচি কলাপাতা রঙের রিয়া দিয়ে পক্ষ বন্ধন করা। মেয়েটিকে দেখে মহারাজ আবার বিস্ময়ের সঙ্গে ভানুমতির দিকে তাকালেন। কোনো দাসী তো এ সময় হঠাৎ এসে পড়তে সাহস পাবে না। এ মেয়েটি কে? ভানুমতিও রেগে উঠলেন না। তার দু চোখে উদ্গত অশ্রু। তবু কোনো রকমে সামলে নিয়ে প্রায় প্রশ্রয়ের সুরে বললেন, কী রে খুমন? মেয়েটি মহারাজকে কয়েক পলক দেখল। ভয় পায়নি সে। কোনো পাহাড়ের পদপ্রান্তে এসে শিখরের দিকে তাকালে ঠিক ভয় করে না, একটা কিছু গভীর অনুভূতি হয়। সেই রকমভাবে একটুক্ষণ স্তব্ধ হয়ে রইল মেয়েটি। তারপর মহারানীকে জিজ্ঞেস করল, বিলনি আর ফুলকু বলেছে ছাদে যেতে, আর মেজরানীমা বললেন না, যাবি না। তাহলে কি করব? ভানুমতি ধরা গলায় বললেন, আয় ভেতরে আয়, মহারাজকে প্রণাম কর। মেয়েটি এসে প্রথমে মহারাজের কাছে হাঁটু গেড়ে বসল, দুহাত যুক্ত করে কপাল ঠেকালো মাটিতে। তারপর সম্পূর্ণ শুয়ে পড়ে মাথা ও হাত রাখল মহারাজের দুই পায়ে। মহারাজ আশীর্বাদের ভঙ্গিতে এক হাত তুলে খানিকটা অসহিষ্ণু কণ্ঠে বললেন, এই ছেমরিটা কে? মেয়েটি নিজেই মাথা তুলে বলল, আমি খুমন থোরালইমা। ভানুমতি বললেন, ও আমার বোনের মেয়ে। তুমি ওকে চেনো না? বাচ্চা বয়সে কিছুদিন আমার কাছে এসেছিল। তুমি তখন ওকে কোলে নিয়ে অনেক আদর করতে। এখন আবার 1 বছর হলো ওকে প্রাসাদে এনে রেখেছি। মেয়েটিকে আগে দেখেছেন কিনা তা মনে করতে পারলেন না বীরচন্দ্র, কিন্তু তার বিস্ময় ক্রমশই বাড়ছে। ভানুমতি আজ খুবই মান অভিমানের মধ্যে রয়েছেন। রাজার কাছে অনেক অভিযোগ জানাচ্ছিলেন। এর মধ্যে একটি মেয়ে এসে পড়ল। তাকে বাইরে চলে যেতে বলাই তো স্বাভাবিক ছিল, বোনের মেয়ে হোক আর নিজের সন্তানই হোক। অথচ ভানুমতি সামান্য বিরক্তিও প্রকাশ করেননি। বীরচন্দ্রের অবশ্য তাতে সুবিধেই হলো। ভানুমতির অনুযোগে তিনি অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছিলেন। তিনি তার অভিজ্ঞ চোখে কিশোরীটির আপাদমস্তক যাচাই করলেন। এর শরীরের গড়নে ছন্দ আছে, চোখে আছে দ্যুতি। এর নীরব ভঙ্গিও যেন কিছু কথা বলে। 2-1 বছরের মধ্যেই এই কিশোরী একটি রমণীরত্ন হয়ে উঠবে। পুরুষদের জয় করার জন্য এরকম রমণীদের কোনো চেষ্টা করতে হয় না, পুরুষরা সহজেই আকৃষ্ট হয়।
ভানুমতি বললেন, আমি ওর বাংলা নাম রেখেছি মনোমোহিনী। মনো, এখন থেকে তুই ওই নাম বলবি। বীরচন্দ্র বললেন, বাংলা নাম রেখেছ, শাড়ি পরাওনি কেন? ভানুমতি বললেন, হ্যাঁ, শাড়ি পরা শেখাতে হবে, এখনও দুরন্ত আছে তো, গায়ে আঁচল রাখতে পারে না। বীরচন্দ্র এবার থরলইমা ওরফে মনোমোহিনীকে বললেন, ছাদে যাবি না কেন? যেই নিষেধ করুক বলবি আমি অনুমতি দিয়েছি। ভানুমতি বললেন, যা, তুই ফুলকুদের সঙ্গে ছাদে গিয়ে দেখ। বাছা, মেয়ে হয়ে জন্মেছিস, বাইরে তো বেরোতে পারবি না, ছাদ থেকেই দেখতে হবে। বিয়ে হয়ে গেলে তাও পারবি না। মনোমোহিনী এবার হাত জোর করে মহারাজকে অভিবাদন জানিয়েই হরিণীর মতো ছুটে বেরিয়ে গেল। বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, ওকে তোর কাছে রেখেছিস, ওর মা কোথায়? ভানুমতি বললেন, আহা, আপনার কিছুই মনে থাকে না। আমার বোন 2 বছর আগে আগুনে পুড়ে মরল না? সতী হয়েছে, ওই একই হলো। পুড়ে মরা মানে পুড়ে মরা। মেয়েটি সমর্থ হয়েছে, তোর কাছে আছে যখন, ওর বিয়ের ব্যবস্থা তো তোর করতেই হবে। সতী মায়ের কন্যা, ওর জন্যে ভালো পাত্র দেখ। ওর বিয়ের ব্যবস্থা আমি করে ফেলেছি, এ রাজ্যের সর্বশ্রেষ্ঠ পাত্রের সঙ্গেই ওর বিয়ে হবে। তাই নাকি? শুনি শুনি, সর্বশ্রেষ্ঠ পাত্রটিকে? মহারাজ বীরচন্দ্র মাণিক্য। বীরচন্দ্র এবার ভানুমতির নাকটি টিপে দিয়ে বললেন, কত উদ্ভট চিন্তাই না আসে তোর মাথায়। আমার আবার বিয়ে করার সময় আছে নাকি? ভানুমতি বললেন, সত্যি করে বলুন তো, ওকে আপনার পছন্দ হয়নি? সেই জন্যই তোকে আমি পাছাড়া পরে আসতে বলেছিলাম। দিব্যি মেয়ে, লক্ষ্মী মেয়ে, আমি ওকে আপনার হাতে তুলে দেব, আপনি ওকে নিয়ে আনন্দ করুন। ওই গতরখাগি আবাগির বেটি রাজেশ্বরীর কাছে আপনাকে আর যেতে হবে না। বীরচন্দ্র এবার সস্নেহে ভানুমতিকে আলিঙ্গন করে নরম স্বরে বললেন, ওসব কথা আজ আর বলিসনি ভানু, তুই তো জানিস আমি তোকেই সবচেয়ে ভালোবাসি। স্বামীর বুকে মাথা রাখার দুর্লভ সুযোগ পেয়েও ভানুমতি আতর কণ্ঠে বললেন, ভালোবাসা না ছাই। আমি বুড়ি হয়ে গেছি, আমাকে আর নজরে ধরবে না তা জানি, তবু আপনার পায়ে পড়ি, আজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। এই বদ্ধ ঘরে থাকতে আমার ভালো লাগে না, আজ প্রাসাদের মাঝখানে আপনার পাশে গিয়ে বসতে চাই। বীরচন্দ্র বললেন, বারবার কেন এই কথা বলছিস? জানিস তো ওটা সম্ভব নয়, এই বংশের রীতি নেই। ভানুমতি বললেন, আমি যে পাটরানী, প্রজারা তো তা কেউ জানে না। রাধুকে তুমি যুবরাজ করবে, রাজেশ্বরী হবে রাজার মা, আমাকে তখন সবাই দাসীবাদীর মতন হেলা তুচ্ছ করবে, আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। বীরচন্দ্র অস্থির ভয়ে বললেন, আবার ওই সব পাগলামির কথা? তোকে হেলা তুচ্ছ করবে এমন সাহস কার আছে? সবাই জানে এই প্রাসাদের গন্ডা গন্ডা রানী থাকলেও মহাদেবী একজনই, তার নাম ভানুমতি। স্বয়ং মহারাজকেও প্রায় তার কাছে হাত পাততে হয়। ভালো কথা, রাজকোষ প্রায় শূন্য, শিগগিরই তোর কাছে আমাকে আবার 1,00,000 টাকা ধার চাইতে হবে। ভানুমতি আরও কিছু বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে বীরচন্দ্র বললেন, আর সময় নেই রে, সময় নেই, সবাই অপেক্ষা করছে। শোন, আজ ভোজ পর্ব সেরে আমি তোর কাছেই ফিরে আসবো, সারা রাত থাকবো, তোর সঙ্গে অনেক কথা আছে। নতুন যে গান বেঁধেছি তা তোকেই প্রথম শোনাবো। ভানুমতি এবার খানিকটা সরে গিয়ে গাঢ় চোখে তাকিয়ে বললেন, ঠিক ফিরে আসবেন আমার কাছে? বীরচন্দ্র বললেন, ঘরে ধুনো গোগ্গুল দিয়ে রাখিস, আজ তোর শয্যায় এসে ঘুমাবো, কথা দিলাম। ভানুমতি বললেন, 3 সত্যি করুন। বীরচন্দ্র বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহারানীর মহল থেকে বেরিয়ে এসে কালো ও সাদা পাথরের চৌখুপ্পি করা লম্বা বারান্দা পেরিয়ে এসে বীরচন্দ্র আরেকটি কক্ষে গেলেন। এখন 2জন ভৃত্য তাকে জুতো পরাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তারা বিভিন্ন ধরনের জুতো পরাতে লাগলো। মহারাজ অপছন্দ করে মাথা নাড়তে লাগলেন। তিনি ভেতরে ভেতরে বেশ বিচলিত হয়ে পড়েছেন। আজকের দিনটি যেমন আনন্দের তেমন সংকটেরও বটে। প্রজাবিন্দের সামনে তিনি যুবরাজের নাম ঘোষণা করবেন, ভানুমতি এতে আঘাত পাবেন অবশ্যই। তাছাড়া বীরচন্দ্র জানেন এই প্রাসাদের কিছু কিছু আত্মীয় পরিজন ও মন্ত্রণাদাতাদেরও এতে সমর্থন নেই। ভানুমতির পক্ষে আছেন অনেকে। ভানুমতির নিজস্ব ধনসম্পদ যথেষ্ট। বিশাল গড় ও আগরতলার পরগনা ভানুমতির খাস তালুক, সেখানকার অনেক কর্মচারী তার বাধ্য। এরা সবাই মিলে যুবরাজের বিরুদ্ধে এখনই কোনো ষড়যন্ত্র শুরু করবে না তো? তবে একটা ব্যাপারে বীরচন্দ্র দৃঢ় বিশ্বাস আছে, তিনি যতদিন জীবিত আছেন ভানুমতি কোনো ক্রমেই তার বিরুদ্ধচারণা করবেন না। এই বয়সে আর্থিক প্রেম না থাকলেও দুজনের মধ্যে স্নেহ মমতার বন্ধুত্বের সম্পর্ক খুবই সুদৃঢ়। অতি অল্প বয়সে এই প্রাসাদে রানী হয়ে এসেছিলেন ভানুমতি। তিনি যে যোগ্যতম মহাদেবী তাতেও কোনো সন্দেহ নেই। অন্দরমহলের সকলেরই তাকে সমীহ করে। কিন্তু একটা ব্যাপারে ভানুমতি তার সপত্নী রাজেশ্বরীর কাছে হেরে গেছেন। বহুদিন পর্যন্ত ভানুমতির কোনো পুত্র সন্তান হয়নি। এমনকি ধরেই নেওয়া হয়েছিল যে ভানুমতি বাঁজা, পুত্রার্থে ত্রিয়তে ভার্যা। যে স্ত্রী স্বামীর বংশে কোনো পুত্র সন্তান উপহার দিতে পারে না সে তো অচল পয়সার মতোই পরিত্যাজ্য। সাধারণ ঘরে ঘরেই এই নিয়ম। আর রাজপরিবারের পুত্রহীনা রানী তো রক্ষিতার সমতুল্য।
মহারাজ বীরচন্দ্র নিতান্ত স্নেহবশতই ভানুমতিকে বাতিল করে দেননি। শেষ পর্যন্ত ভানুমতি একটি পুত্রের জন্ম দিয়ে নারীত্বের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বটেন, কিন্তু ততদিনে রাজেশ্বরীর 3টে পুত্র জন্মে গেছে। তার ফলে উত্তরাধিকার প্রশ্ন নিয়ে দেখা দিল বিপত্তি। যুবরাজ হবেন কে? পাটরানীর সন্তান না রাজার জ্যেষ্ঠ সন্তান? বড় কূট এই প্রশ্ন। এই বংশে প্রাসাদ ষড়যন্ত্র লেগেই আছে। সিংহাসন অধিকার নিয়ে মারামারি, কাটাকাটি ও আদালতের মামলা হয়েছে অনেকবার। স্বয়ং বীরচন্দ্রকে অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। বীরচন্দ্র সিংহাসনে বসেছিলেন তার বড় ভাই ঈশানচন্দ্রের সহসা মৃত্যুর পর। তার ফলে ঈশানচন্দ্রের পুত্ররা এবং বীরচন্দ্রের অন্য ভাইরা নিজেদের দাবি উদযাপন করে চক্রান্তে মেতে ওঠে। সুযোগ সন্ধানীরা বিভিন্ন পথ অবলম্বন করে উস্কানি দেয়। চট্টগ্রামের কমিশনার, বাংলা লেফটেন্যান্ট গভর্নরকে পর্যন্ত মধ্যস্থতা করতে হয়েছিল। সিংহাসন আঁকড়ে থেকে বীরচন্দ্র অন্য দাবি দাওয়াদের প্রতি নির্মম হতে বাধ্য হয়েছিলেন। পথের কাঁটা নির্মূল করতে তিনি দ্বিধা করেননি। আবার যাতে এই রকম পারিবারিক বিদ্রোহ না ঘটে সেই জন্যে বীরচন্দ্র আগেই মনস্থির করে রাজেশ্বরীর গর্ভজাত তার প্রথম সন্তান রাধা কিশোরকে এই উত্তরাধিকার হিসেবে নির্বাচন করেছেন। বীরচন্দ্র জানেন ভানুমতির প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে তিনি ভানুমতির সন্তান সমরচন্দ্রকে যৌবরাজ্য দিলে শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে তো বটেই, আদালতের বিচারে ও চতুর্থ রাজকুমার সমরচন্দ্রের দাবি টিকবে না। ইংরেজদের আদালতে জ্যেষ্ঠ সন্তানকেই মর্যাদা দেয়। তবু তো খানিকটা রীতিবিরোধী হয়ে তিনি সমরচন্দ্রকে বড় ঠাকুরের পদ দিতে চাইছেন। এ রাজ্যে যুবরাজের পরই বড় ঠাকুরের প্রাধান্য। ভানুমতি তাতেও খুশি নন। অথচ দ্বিতীয় পুত্র দেবেন্দ্রকে বঞ্চিত করা হলো। অন্যান্য জুতোগুলি বাতিল করে বীরচন্দ্র সাদাসিধে একজোড়া খড়ম পায়ে দিলেন। তারপর সেই কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে চিন্তা করলেন রাজেশ্বরীর সঙ্গে দেখা করে যাবেন কিনা। ভানুমতির চর আছে সর্বত্র, ভানুমতি ঠিক জেনে যাবেন সে কথা। থাক তাহলে। বীরচন্দ্র সঙ্গে সঙ্গে এটাও ঠিক করলেন আজ রাতে আর ভানুমতির কাছে ফিরে আসা হবে না। ও কথা তিনি বলে ফেলেছেন ঝোঁকের মাথায়। ভোজ পর্বের পর আজ গান বাজনার ব্যবস্থা আছে। বীণাবাদক নিসার হোসেন, রবার বাদক কাশেম আলী খাঁ, পাখোয়াজ বাদক পঞ্চানন মিত্রকে খবর দেওয়া আছে। তারা আসর সাজিয়ে বসবেন। গায়ক যদুভট্ট মশাই তো রয়েছেনই। কত রাত হবে তার ঠিক নেই। ভানুমতির কাছে গেলে শুধু অভিযোগের ঘ্যানঘ্যানানি আর প্যানপ্যানানি শুনতে হবে। তাতে মেজাজ নষ্ট হবে শুধু, না ফেরা হবে না। ভানুমতির কাছে 3 সত্যি করা হয়ে গেল, তাতেও কিছু যায় আসে না। স্ত্রীলোকের কাছে প্রতিশ্রুতির কোনো দাম আছে নাকি? ওরা তো মিথ্যে প্রতিশ্রুতি শুনতেই ভালোবাসে। রণে রমণে মিথ্যেই বেশি শক্তিশালী। 2-3টে দিন কেটে যাক, এর মধ্যে ভানুমতির কাছে ঘেঁষা হবে না। তারপর ভানুমতির নির্ভীত্য সংসর্গে আরও কিছু মিথ্যা সোহাগ দিয়ে তাকে ভালোবাসলেই চলবে। পরিষদেরা অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মহারাজ বীরচন্দ্র আবার গুনগুন করে গান ধরলেন। কি হেরিলাম রায় কিশোরী, মরি মরি চন্দ্রকলায় কি বা শোভা। ধন্যবাদ প্রথম আলোর প্রথম পর্ব শোনার জন্যে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ধন্যবাদ এবং ভালো থাকবেন।